ছোট ছোট ইনফরমেশন গুলো নিয়ে একটা কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করবেন, যেগুলোতে আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন। তো মোটামুটি আমরা 10টার মতো কোম্পানি দেখাইলাম, তাহলে এই 10টা কোম্পানি জানতে যদি আপনার 1 বছরও লাগে, টেনশনে তো আপনার কারণ নাই, আপনি আগামী 1 বছর পরে বিনিয়োগ করবেন। তো চলেন আমরা স্কয়ার ফার্মাটা একটু দেখার চেষ্টা করি, যে আমাদের এই স্কয়ার ফার্মা কিভাবে তৈরি হইলো, বর্তমানে তার ব্যবসাটা কোথায় কোথায় কিভাবে আছে। এই জিনিসগুলা আপনিও প্রতিটা কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করবেন, যে কোম্পানিতে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, আগামী 20-30 বছরও থাকার ইচ্ছা আছে। তাহলে যে জিনিসটা হবে যে মানসিকভাবে কোনো একটা নিউজ পাইলে আপনি হতাশ হবেন না, শেয়ারের দাম কমলেও আপনার খারাপ লাগবে না। তাহলে স্কয়ার ফার্মার ক্ষেত্রে আমরা যেটা বলি, স্কয়ার ফার্মা যারা বা যিনি তৈরি করেছেন, একটা পরিবার ভিত্তিক কোম্পানি, এটা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি না। এই যে আমাদের স্কয়ার ফার্মার কর্ণধার যাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই স্যামসন চৌধুরী। তো উনি এটা তৈরি করেন কবে, তো আমরা যতটুকু ইতিহাস পাই যে 1952 সাল পর্যন্ত উনি ডাক বিভাগে কাজ করতেন। এরপরে যেটা হয়েছে যে তার বাবার থেকে, বাবার ফার্মেসি ছিল, বাবার থেকে টাকা নিয়ে সে কি করে, যে ছোটখাটো যেমন আমাদের হয় যে দেখবেন যে সবার বাড়ির মধ্যে কেউ রান্না করা খাবার তৈরি করে, বিক্রি বেশি হইলে ধীরে ধীরে দোকান দেয়। তো সেম এইরকম তখন কাশির ওষুধ তৈরি করা শুরু করে। এটা হচ্ছে যে তার প্রাথমিক স্তর। এরপরে যখন আরো টাকা দরকার, 4জন বন্ধু মিলে তারা 1958 সালে কি করে, এই একটা কোম্পানি শুরু করে, ছোটখাটো কোম্পানি। এখন যেহেতু সবাই সমপরিমাণ, 4জন পার্টনার, তো ওই জন্য স্কোয়ার মানে হচ্ছে সবার সমান অংশ। তো এই জন্য 20,000 টাকা করে সবাই দিয়ে 80,000 টাকায় তারা কি করে, প্রাথমিকভাবে স্কোয়ার কোম্পানিটা যাত্রা শুরু করে। এতটুকুই যথেষ্ট, আমাদের আর কিছু জানার কিন্তু দরকার নাই। তার মানে আপনি একটা বুঝলেন যে এই কোম্পানিটা একজনের হাত ধরেই কিন্তু গঠিত হয়েছে। এরপরে যেটা হয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি, এই কোম্পানিটার বর্তমানে যদি আপনি দেখার চেষ্টা করেন, এগুলা শুধু যে ওষুধ উৎপাদন করে এমন না, বাংলাদেশে প্রায় 23টার মতো তাদের প্রতিষ্ঠান আছে। এই যে মাছরাঙ্গা টিভি আছে, সম্পূর্ণ বিনিয়োগ তাদেরই। এটা ছাড়া যদি আপনি বলেন, এমন কোনো বর্তমানে বাংলাদেশি পণ্য আপনি পাবেন না যে স্কোয়ারের নাই, অথবা তারা আনবে না। কিন্তু তাইলে স্কোয়ারের শেয়ারের সাথে প্রতিটা কিন্তু সম্পর্কযুক্ত না। তো এই জন্য শেয়ার বাজারে দুইটা নাম পাবেন, এটা একটু স্মরণ রাখবেন। একটা হচ্ছে ধরেন যে বলে যে প্যারেন্ট কোম্পানি, যেমন আমরা বললাম যে মেরিকো বার্জার, এদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ভারতে, তাহলে মূল বিনিয়োগ তারাই করে, বাংলাদেশে শুধু এরা বিক্রি করে। তাহলে প্যারেন্ট কোম্পানি হচ্ছে যেটা যেটা হচ্ছে মূল কোম্পানি। আর কিছু আপনি পাবেন বলে যে সিস্টার কোম্পানি। সিস্টার কোম্পানি বলতে এমন কোম্পানিগুলোতে বোঝায়, যেমন স্কোয়ারের শেয়ার কিনলে ধরেন যে স্কোয়ার টয়লেটস আছে, এই যে জুই নারিকেল তেল আছে, সাবান আছে তাদের, ওগুলাতে আপনি কোনো লাভ পাবেন না। ওগুলা লাভ হইলেও আপনার কিছু যায় আসে না। তার মানে সিস্টার কোম্পানি হচ্ছে যে আপনি যে কোম্পানিটা কিনতেছেন ওই কোম্পানি তার পৃথক ব্যবসা, যেটার সাথে এই কোম্পানির লেনা দেনা নাই, তাদের পারিবারিক ব্যবসা। তো এইগুলা দ্বারা আমরা কি করতে পারি, বুঝতে পারি যে তার পারিবারিক অন্য ব্যবসা যদি ভালো চলে, এই ব্যবসাটাও ভালো চলবে। তাহলে সিস্টার কনসার্ন গ্রুপ হচ্ছে তার 23টা। তার মানে স্কোয়ার কিনলে যে 23টার মালিকানা পাবেন, মাছরাঙ্গার মালিকানা পাবেন এমন কিন্তু না। স্কোয়ার কিনলে আপনি যেগুলার মালিকানা পাবেন ওইগুলারে আমরা বলি যে একটা হচ্ছে তার সাবসিডারি কোম্পানি, একটা হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি, একটা হচ্ছে তার বিনিয়োগ। সাবসিডারি কারকে বলে আমরা সম্ভবত আগের কোর্সে বুঝাইছি, যদি কোনো কোম্পানিতে 51%-এর উপরে যদি বিনিয়োগ থাকে, মানে 50-এর উপরে যদি বিনিয়োগ থাকে, ওই কোম্পানিটার কন্ট্রোল যার টাকা বেশি তার উপরে থাকে। তো স্কয়ার কোম্পানির 3টা এরকম সাবসিডারি কোম্পানি আছে, মানে তারা আরো 3টা কোম্পানি তৈরি করছে এই আপনার আমার টাকা দিয়ে। আর কিছু আছে তার অ্যাসোসিয়েট কোম্পানি, মানে যেখানে তার 100 টাকার মধ্যে 20 টাকা থেকে নিয়ে 50 টাকা পর্যন্ত বিনিয়োগ আছে, ওগুলাকে বলে যে তার অ্যাসোসিয়েট কোম্পানি, যেমন স্কোয়ার টেক্সটাইল। তার মানে আপনি স্কোয়ার টেক্সটাইলের শেয়ার না কিনলেও স্কোয়ারের শেয়ার কেনার মানেও হচ্ছে স্কোয়ার টেক্সটাইলের আপনি লাভ কিন্তু পাবেন। আর কিছু হচ্ছে বিনিয়োগ, যেখানে ধরেন যে 5-10% বিনিয়োগ আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে ইউনাইটেড হসপিটাল আছে, আমরা যে শেয়ারগুলো কিনি সিডিবিএল আছে। এটা ছাড়া আরো বিভিন্ন প্রকার কোম্পানিতে তাদের কি আছে, ছোটখাটো বিনিয়োগ আছে দীর্ঘমেয়াদী। তো ওগুলাকে আমরা জাস্ট বিনিয়োগ হিসাবে অবহিত করি। তাইলে বুঝছেন যে প্যারেন্ট কোম্পানির লাভ কিন্তু আপনি পাবেন না। প্যারেন্ট কোম্পানি তো প্যারেন্ট কোম্পানি আপনার কাছ থেকে লাভ নিয়ে যাবে, যেমন বাজাজ যে লাভ করে তার ইন্ডিয়াতে মূল কোম্পানি নিয়ে যায়।
আর সিস্টার কোম্পানির লাভ আপনার সাথে নাই, আপনার সাথে জড়িত থাকবে কোনটা? সাবসিডারি, অ্যাসোসিয়েট আর বিনিয়োগ। এখন যদি আমরা একটু পরে দেখার চেষ্টা করি, এইটা প্রতিষ্ঠার পর থেকে এদের মূল বাসা হচ্ছে পাবনাতে। তাহলে স্কয়ার কোম্পানির মূল যে ফ্যাক্টরি সেটা হচ্ছে পাবনাতে। তো এই ফ্যাক্টরি কিন্তু আপনি দেখতেছেন, আপনার বাড়ি যদি পাবনাতে হয়, আশেপাশে হয়, আপনি মন চাইলে মাঝে মধ্যে যে আশেপাশে ঘুরে আসবেন, আপনি বিনিয়োগ করতেছেন। তার মানে মূল এইটা আপনি এই জন্যই জানবেন, ধরেন যে আপনি শুনলেন স্কয়ারের একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, কথার কথা, এখন আপনি জানেনই না ফ্যাক্টরিটা কোথায়, মূল ফ্যাক্টরি না সাবসিডারি না ছোটখাটো ফ্যাক্টরি। এখন ধরেন যে এই ফ্যাক্টরিতে যদি বড় প্রকার দুর্ঘটনা ঘটে যেখানে হিউজ পরিমাণ লস হইতে পারে, কথার কথা, তো তখন আপনার জন্য টেনশনের কারণ। কিন্তু ছোটখাটো কোম্পানিতে ছোটখাটো একটা রুমে আগুন লাগলে তো আপনার কিছু আসে যায় না। আর এই পেনিকে যদি 10% শেয়ারের দাম কমে, আপনি যদি জানেন, তাহলে আপনি আরো বেশি করে কিনবেন, যে এটাতে কোনো ব্যাপার না। যেমন এয়ারপোর্টে আগুন লাগছিল, স্কোয়ারের পণ্য পড়ছে, পুড়ে গেছে 3 কোটি টাকার মতো, কিচ্ছু যায় আসে না। এখন আপনি যদি ভয়ে যদি বিক্রি করে দেন, লস তো আপনার। তো এই জন্য একটা কোম্পানির কোথায় কি ফ্যাক্টরি আছে, কোনটাতে মূল তাদের, সেটাও আপনারা জানতে হবে। তাহলে আমরা পাবনার ফ্যাক্টরিটাই হচ্ছে তাদের সবচেয়ে বৃহৎ পরিমাণ ওষুধ সবকিছু উৎপাদন করে পাবনা থেকেই। এটা ছাড়াও তাদের আরো আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এখন এই কোম্পানিটা বাজারে আসছে কত কত সালে? 1995 সালে। এই 1995 সালে যখন সে আসছে, বাজার থেকে সে টাকা উঠেছে 90 কোটি টাকা, তখনকার আমলে 90 কোটি টাকা। এখন এই 90 কোটি টাকার মধ্যে 50 কোটি টাকা দিয়ে সে কি করছে, এই যে গাজীপুরে তার নতুন ফ্যাক্টরি তৈরি করছে। তাহলে আগে সে শুরু করছে পাবনাতে, গাজীপুরে এসে নতুন ফ্যাক্টরি বানাইছে কখন? 1995-তে। আর তখন ফেস ভ্যালু ছিল 100 টাকা। 100 টাকার শেয়ারটা 800 টাকায় বিক্রি হয়েছে। বাকি এই যে 700 টাকাকে বলে যে প্রিমিয়াম, 100 টাকার মূল দাম, 800 টাকায় মানুষকে কিনতে হয়েছে। যেমন আজকে 10 টাকার শেয়ার আপনি 10 টাকায় পান না, 40 টাকা 30 টাকা কিনতে হয়। তো ওই রকম তখনও কিন্তু ছিল। এখন আমরা তাইলে যে জিনিসটা পাইলাম, মূল ফ্যাক্টরি হচ্ছে তার পাবনাতে, গাজীপুরে সে শুরু করছে কত? 1995 সালে। আর বাকি যেই 40 কোটি টাকা ছিল উঠেছে কিন্তু সে কত? 90 কোটি টাকা। 50 কোটি টাকা এখানে বিনিয়োগ করছে, কারণ আপনি যখন শেয়ার বাজারে আসবেন আপনারা ডিক্লারেশন দিতে হয় যে টাকা তুলে আপনি করবেন কি। তো তখন তারা দেখছে যে আমি নতুন ফ্যাক্টরি করব এবং আমি কি করব, গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করব। ওইটা দিয়েই আজকে তারা ওই যে স্কোয়ার টেক্সটাইল আছে, ওইটা এই স্কোয়ারের টাকা দিয়েই তৈরি। 40 কোটি টাকা তখন সে বিনিয়োগ করে কি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি করছে, সুতা উৎপাদনের জায়গা। এখন ওইটারও তাদের 3টা কারখানা আছে, একটা হচ্ছে ময়মনসিংহের ভালুকা যে ভালুকাতে, একটা হচ্ছে হবিগঞ্জে, আর একটা গাজীপুরে। তাহলে আপনি স্কোয়ারের খোঁজ নিতে গিয়ে স্কোয়ার টেক্সটাইলেরও খোঁজ কিন্তু আপনার নেওয়া হয়ে গেল, যে 3টা ফ্যাক্টরি থেকে তারা সুতা উৎপাদন করে। এখন তাদের মালিক ছিল 4 জন। ওই সম্পর্ক আপনার একটা স্বচ্ছ ধারণা যাতে থাকে। তো এইটার মধ্যে এই যে স্কোয়ারে যেই 1971 সালে এক পার্টনার তার অংশ বিক্রি করে দিয়েছে, তার মানে মালিক আছে 3 জন, তারা আজ পর্যন্তই আছে, তারা তাদের অংশটা বিক্রি করে নেই ততটা। তাহলে টোটাল 4 জনের মধ্যে শুধু একজনই তার সম্পূর্ণ অংশ বিক্রি করে চলে গেছে, বাকি যারা আছে তাদের অংশটা আছে। এখন আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই কোম্পানিটা আসলে এত বাড়লো কিভাবে। এই বাড়ার পিছনে কারণ যেটা হচ্ছে যে পাকিস্তান আমলে এই দেশে ওষুধ ব্যবসা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে, বিদেশি কোম্পানিগুলা বিদেশে উৎপাদন করতো, এই দেশে শুধু ব্যবসা করতো। তো 1974 সালে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে পরে যেটা হয়, স্কয়ার কোম্পানি বহুজাতিক যে কোম্পানি আছে আমাদের, জনসন অ্যান্ড জনসন, বিভিন্ন প্রকার কেমিক্যাল উৎপাদন করে, ওষুধ উৎপন্ন করে, এদের সাথে তাদের টাই আপ হয়, মানে চুক্তিবদ্ধ হয় যে তাদের ওষুধই এরা স্কয়ারের কোম্পানিতে ঢাকায় উৎপাদন করবে। এটাই হচ্ছে তাদের মোড় ঘুরে যাওয়ার মূল কারণ। আর পরবর্তীতে আমাদের এরশাদ সাহেব একটা কাজ করে গেছেন, না হলে কিন্তু আজকেরও স্কয়ার ওই এত বড় আসতো না। 82 সালে আইসে এরশাদ সাহেব বললো যে না, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সাথে যত চুক্তি ছিল সব বাদ। আপনি বিদেশ থেকে আইসা বাংলাদেশে ব্যবসা করবে না, আমার দেশে লোক খাইতে পারবে না, আমার দরকার নাই। দেশীয় কোম্পানি কি করবে, ওষুধ উৎপাদন করবে। তো বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে লোকালি ডিস্ট্রিবিউট করা বন্ধ করে দেয় এরশাদ সরকার। এই 82 সালের পরে তখন তারা যেটা করে, ওই যে তারা এখন স্কোয়ার কি করতো, জনসনের কেমিক্যাল উৎপাদন করতে মেশিন সবকিছু তার ফিক্স ছিল, কেমিক্যাল তার কাছে ছিল, তার লোক দক্ষতা হয়েছে, মানে জনবল রেডি ছিল। যখনই এরশাদ সরকার দিল বাদ,
সে তখন কি করলো, অ্যান্টিবায়োটিক উৎপাদন করা শুরু করলো। এর আগে কিন্তু সে পারতো না, অ্যান্টিবায়োটিক গুলো সবকিছু বিদেশি কোম্পানি করতো। তো এইখান থেকেই স্কোয়ারের যাত্রা শুরু। এই 1982 সালে এরশাদ সরকারের কারণেই স্কোয়ার কি করতে পারছে, বিশ্বমানের হইতে যাচ্ছে। এটাই হচ্ছে তার ট্রিগার পয়েন্ট। এরপরে 1995-তে যেটা আমরা বললাম, শেয়ার বাজারে আসলো, টাকা উঠাইলো, যাই কিছু করলো। এরপরে এই যে এই টাকা দিয়ে সে যেটা করছে, গাজীপুরের যে এই ফ্যাক্টরি সে তৈরি করছে। তাহলে মূল ফ্যাক্টরি হচ্ছে পাবনাতে, এরপরে আসছে গাজীপুরে। এটা ছাড়াও আরো তাদের আছে, যেটা আমরা দেখার চেষ্টা করব। এখন পর্যন্ত তারা বিশ্বের 42টা দেশে ওষুধ রপ্তানি করে। তার মানে বিদেশি এক্সপোর্ট থেকেও সেই ইনকাম করে, শুধু বাংলাদেশে বাজারের উপর নির্ভরশীল না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সে দেশের বাইরে, যেটা আমরা সবাই জানি, কেনিয়াতে সে কি করছে, ওইখানে ফ্যাক্টরি তৈরি করছে, ওষুধ কারখানা নির্মাণ করছে কেনিয়াতে, কেনিয়ার অঞ্চলে, আফ্রিকার মহাদেশে ওষুধ বিক্রি করার জন্য। আর হচ্ছে ফিলিপাইনে কারখানা তো তৈরি করে নাই, সেখানে লোকালি ডিস্ট্রিবিউশন করার জন্য সে সেখানে কি করছে, বিনিয়োগ করছে, কোম্পানি খুলছে। মানে ওষুধ তৈরি করবে বাংলাদেশেই, ওইটাকে ওই কোম্পানি, স্কোয়ারের কোম্পানি বাংলাদেশ থেকে আমদানি করবে এবং ফিলিপাইনে লোকালি বাজারজাত করবে। কারণ এক এক দেশের এক এক রকম আইন, যে তারা বাইরে থেকে নর্মালি লোকালি রেজিস্টার্ড না হইলে তারা বিনিয়োগ করতে দেয় না। এখন যদি আমরা দেখি, টোটাল তাদের 14টা কারখানা আছে। এই 14টা কারখানা বলতে, যে ধরেন যে আপনি এক জায়গায় বিস্কুট বানান, এক জায়গায় চকলেট বানান, এক জায়গায় কেক বানান, কোথাও ট্যাবলেট তৈরি হয়, কোথাও ক্যাপসুল, কোথাও ইনজেকশন, কোথাও নানা প্রকার আরো যেই ওষুধ আছে এগুলা। টোটাল তাদের 14টা ইউনিট কি করে, বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করে। আর যার ম্যাক্সিমাম কিছুই কি করে, এই যে যেটা পাবনার সাইটে আছে, সবকিছু পাবনাতেই হয়। তাহলে স্কোয়ারের বাংলাদেশের বাজারে যত ওষুধ স্কোয়ারের পান, সবগুলা পাবনাতে তৈরি। পাবনার ইউনিট বিদেশে এক্সপোর্ট হয় না, এইটা মনে রাখবেন। তাহলে পাবনাতে যে ওষুধগুলো তৈরি হয়, এগুলো শুধু লোকালের জন্য, এগুলা ইন্টারন্যাশনালি ওই কারখানাটা রেকগনাইজ না। ইন্টারন্যাশনাল আমেরিকার বাজারে, ইউরোপের বাজারে যদি আপনি একটা ওষুধ নিয়ে যাইতে চান, তারা এসে ভিজিট করে দেখে আপনার কোম্পানির অবস্থাটা কেমন। তো এই জন্য তারা যেটা বলছে, আমরা যেটা বললাম, যে টাকা, ওই যে কালিয়াকৈল গাজীপুরে যেই কোম্পানিটা তারা বানাইছে, এই যে যে চিত্র আমরা দেখাইলাম, এই ফ্যাক্টরিটা ইন্টারন্যাশনালি অনুমোদিত। মানে আমেরিকা, ইউরোপ, যে দেশগুলো, সুইজারল্যান্ড, এদের মেডিকেল টিম আইসা বলছে যে না, ঠিক আছে, এইটা ইন্টারন্যাশনাল মানের। জাতিসংঘের যে স্বাস্থ্য বিভাগ আছে, এরাও এদের কাছ থেকে ওষুধ তৈরি করে নেয়। তবে শুধু এই ফ্যাক্টরি থেকে, অন্য ফ্যাক্টরির ওষুধ তারা নেয় না, কারণ ওইটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ না। তাইলে আপনারা যত ওষুধ খাই, একটাও এই গাজীপুরের না, সবগুলা হচ্ছে পাবনাতে তৈরি। এটার নানা প্রকার কারণ আছে, ওটা বলে লাভ নাই, কিন্তু এইটা আপনারা বুঝতে হবে। তাইলে ম্যাক্সিমাম বাংলাদেশি ওষুধগুলা হচ্ছে কোথার, পাবনা। ঢাকার সাইটের কোনোটা বাংলাদেশে পাবেন না, সব এক্সপোর্ট। তাহলে এই যে 42টা দেশে তারা এক্সপোর্ট করতেছে, সবগুলাই তৈরি হচ্ছে এই যে ইন্টারন্যাশনালি রেকগনাইজ যে ইউনিট আছে সেটা থেকে। এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এরপরে আরেকটা হচ্ছে, তারা টাঙ্গাইলে নতুন করে তৈরি করেছে। তো সেক্ষেত্রে তারা ট্যাবলেট আর ক্যাপসুল তৈরি করে, নতুন ইউনিট তারা তৈরি করছে। এই তিনটা হচ্ছে তাদের মূল প্লান্ট। তাইলে একটা পাইলেন পাবনাতে, একটা গাজীপুরে, আর একটা হচ্ছে যে আপনার টাঙ্গাইলে। তাহলে আপনি বুঝতে পারলেন, এখন যদি কোনো নিউজ পান, দুর্ঘটনা পান, কোনো কিছু পান, আপনি বুঝতে পারলেন। যদি দেখেন যে গাজীপুরেরটাতে হইছে, তার মানে ইন্টারন্যাশনাল এক্সপোর্টে তার প্রভাব পড়বে। পাবনাতে হইছে, দেশের মার্কেটে প্রভাব পড়বে, বিদেশেটাতে কিছুই হয় নাই। এখন যেটা দেখতেছেন, এইটা হচ্ছে যে কেনিয়াতে, তার একদম গ্রামাঞ্চলে দেখেন যে কেনিয়াতে তারা, কেনিয়ার সরকার কি করছে, যেমন অঞ্চল করে দেয়, যেমন বাংলাদেশেও দেখবেন যে বিদেশিদের বিনিয়োগ করার জন্য ফ্রি জোন করে দেয়। একদম গ্রামাঞ্চলে এটা হচ্ছে স্কোয়ারের, যে এখানে সম্পূর্ণ 100% মালিকানা স্কোয়ারের, কেনিয়ার বাজারে, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কেনিয়া। তো এইবারের যে আপনি ইপিএস পাইছেন, এখানে কেনিয়ার যে উৎপাদন, এইখান থেকে কি পাইছেন আপনি, লাভ্যাংশ কিন্তু যুক্ত হয়েছে। তাহলে এইভাবে কিন্তু কোম্পানিটা কি আগায় যাচ্ছে। তাইলে তাইলে দেখেন, আপনার দেশেরটাও খোঁজ রাখলেন, বিদেশেরটাও আপনি খোঁজ রাখলেন। এরপরে আসেন, যদি আমরা আরো দেখার চেষ্টা করি, সম্ভবত তার ফিলিপাইনেরটার এখানে দেওয়া নাই। আসলে এগুলো সংগ্রহ করতে সময় লাগে, সময় দিতে হয়। ফিলিপাইনে তাদের কারখানা নাই, জাস্ট ডিস্ট্রিবিউশনের জন্য কোম্পানি খুলছে, সেখানে ডিস্ট্রিবিউট করবে।
এখন এইগুলা তো তার বাহ্যিক দিক আমরা পাইলাম। এখন আপনি যদি তার ইন্টারনালি যদি লাভ ক্ষতিগুলা দেখতে চান, এর আপনার কি করতে হবে, এই যে প্রতি বছর তারা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে, আমরা যে কথাগুলা বললাম এগুলা তো সবকিছু আপনি পত্রিকায় পাবেন না, পাবেন কোথায়? তাদের অ্যানুয়াল রিপোর্টে, যে তারা কি করতেছে, কোথায় কি করলো। তাইলে দেখেন আমরা যে সাবসিডারি কথা বলছি, প্রথমে তারা বলতেছে যে আমাদের সাবসিডারি হচ্ছে কি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কেনিয়া, যেটার কথা বললাম। তাইলে একটা আপনি পাইলেন, মানে এটার 100% মালিকানা তাদেরই। এরপরে যদি দেখি তাদের আরেকটা হচ্ছে স্যামসন ফার্মা ফিলিপাইন, তাইলে দুইটা সাবসিডারি পাইলেন। 3 নাম্বার যদি আমরা পাই, আমরা আরেকটা তার পাবো, সেটা হচ্ছে সম্ভবত স্কয়ার লাইফ সায়েন্স লিমিটেড। তাহলে এই 3টা কোম্পানি স্কয়ারের নিজস্ব টাকায় তৈরি, এদের লাভ ক্ষতি স্কয়ারের নিজস্ব লাভ ক্ষতি। এখন আসি সাবসিডারি কোম্পানি, মানে যেখানে তাদের 50%-এর কমে বিনিয়োগ আছে। তো একটা হচ্ছে কি স্কয়ার টেক্সটাইলস। এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে ঢাকা শহরে স্কয়ার হসপিটাল আছে। এই স্কয়ার হসপিটালেও তাদের মোটামুটি 47%-এর মতো বিনিয়োগ আছে। আর সবচেয়ে যে জিনিসটা মজার সেটা হচ্ছে যে প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত 2013 সালে শুরু হয়, আজকে 25 সাল চলতেছে, মোটামুটি এই যে 12 বছরের 1 টাকা লাভও এখনো তারা গ্রহণ করে নাই। সব টাকাই ওই হসপিটালকে বাড়াইতে, প্রযুক্তি বাড়াইতে খরচ করছে। এখন এর লাভগুলো আজকে না হোক, 2 বছর পরে হোক, স্কয়ারের মধ্যে আসবে। এতদিন পর্যন্ত 1 টাকাও কিন্তু তারা নেয় নাই। তাহলে এই যে আপনার টাকা এক জায়গায় বিনিয়োগ করা আছে, আপনি যদি 1 বছরে বিক্রি করে বের হন, তাহলে এই টাকাটা তো আপনি পাবেন না। কে পাবে? যে 5, 10, 20 বছরে স্কয়ারের সাথে থাকবে, সে এই লাভের অংশীদারি হবে। এরপরে স্কয়ার ফ্যাশন, স্কয়ার টেক্সটাইলটা শুধু সুতা উৎপাদন করে। তো এই জন্য তারা যেটা করছে যে স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে আরেকটা সাব কোম্পানি বানাইছে, এখানেও তাদের বিনিয়োগ আছে প্রায় 48%। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত 1 টাকাও তারা লাভ্যাংশ হিসাবে নেয় নাই, প্রতি টাকা ওইখানেই বিনিয়োগ করা হয়েছে। তো এইভাবে 1, 2 বছর 5 বছর পরে তো লাভ নেওয়া শুরু হবে। তো তখন কি হবে? আপনার ইপিএস এ যুক্ত হবে। কিন্তু আপনি যদি বিক্রি করে বের হন, এই লাভটা তো আপনার থাকলো না, এটা তো যে নতুন কিনবে তার অধীনে চলে যাবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সর্বশেষ একটা ছিল আমাদের এই 3টা তাদের সাবসিডারি। তাহলে একটা গেল স্কয়ার টেক্সটাইল, একটা হচ্ছে স্কয়ার হসপিটাল, আর একটা হচ্ছে আমাদের স্কয়ার ফ্যাশন লিমিটেড। এইরকম অন্য কোম্পানিগুলাতেও যখন আপনি ইবনে সিনার দেখবেন, তাদের আরো 2টা কোম্পানি আছে। যখন আপনি রেনেটাতে যাবেন, তারা দেশের বাইরে আমেরিকাতে একটা কোম্পানি আছে, এটা ছাড়া আয়ারল্যান্ডে একটা কোম্পানি আছে। এইরকম আপনি যত কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, তাদের সম্পর্কে জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে তারা কোথায় কি করতেছে। এগুলো আপনি পত্রিকায় কিন্তু পাবেন না, এগুলো আপনার অ্যানুয়াল রিপোর্ট থেকেই বের করতে হবে। এখন যদি এর বাইরেও আমরা দেখার চেষ্টা করি আর একটু তাদের বিনিয়োগটা কোথায় আছে, যেমন আমরা বললাম স্কয়ার টেক্সটাইলে তাদের দেখেন যে 46% বিনিয়োগ, স্কয়ার ফ্যাশনে 48% বিনিয়োগ, স্কয়ার হসপিটালে 49%-এর মতো বিনিয়োগ। এরপরে ইউনাইটেড হসপিটাল যেটা আছে, এটার মধ্যেও তাদের হিউজ পরিমাণ, যদি আমরা হিসাব করি অর্ডিনারি শেয়ার 100 টাকার শেয়ার হিসাবে তাদের মোটামুটি প্রায়, এখানে যদি আমরা ধরি সম্ভবত 12 কোটি টাকা তাদের বিনিয়োগ করা আছে সেই আমলে। আজকে কিন্তু না, সে 2011 সালে। যদিও এটার নামটা আগে ছিল কন্টিনেন্টাল হসপিটাল, পরে বানাইছি ইউনাইটেড। কালকে আবার দেখলাম যে পত্রিকায় এর নামটা আবার চেঞ্জ করে এখন এইটা ইউনাইটেড হসপিটাল পিএলসি তারা করছে, পাবলিক লিমিটেড। হয়তো আশা করা যায় যে আগামী 1-2 বছরের যদি তারাও শেয়ার বাজারে আসতে পারে, কারণ লিমিটেড কোম্পানি আসতে পারে না যতদিন পর্যন্ত পিএলসি না হয়। এখন তারা পিএলসি হয়েছে, হয়তো দেখা যায় যে আগামী 1-2 বছরে এরাও পৃথক করে শেয়ার বাজারে আসতে পারে। এরপরে এই যে আমাদের সিডিবিএল এ তাদের কি আছে, বিনিয়োগ করা আছে, এখানেও প্রায় যদি বলেন প্রায় 15 কোটি টাকার উপরে বিনিয়োগ করা আছে। এরপরে ফিক্সড ইনকাম সোর্সে তাদের বিনিয়োগ করা আছে প্রায় 10,000 কোটি টাকার মতো। তো এইরকম এই তথ্যগুলো আপনি অ্যানুয়াল রিপোর্টেই পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। তাইলে এখন আপনি স্কয়ার কোম্পানি সম্পর্কে আশা করি যে অনেক ডিটেইলে জানতে পারছেন। তো এরকম বাকি যে 9টা কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন, ধীরে ধীরে যদি আপনি একটু জানেন, আপনার সাহসটা কিন্তু ভালো থাকবে। তাইলে এখন স্কয়ারে যদি দামটা ধরেন, আমি বলি যে 150 টাকা আসলে আপনারে কাউকে জিজ্ঞেস করতে হবে যে ভাই আমি কিনবো কিনা, আরো নিচে যাবে কিনা। আপনি বলবেন যে যা হবে হবে, আমি আরো 10 গুণ বিনিয়োগ করব, চুপ মারে বসে থাকবো 5 বছর, ভালো করবেই করবে।
এখন আমরা দেখি যে তার ইন্টারনালি সে কেমন রিটার্নটা দিচ্ছে। এটা তো যার আমরা বাহ্যিক দিক থেকে দেখলাম, তাইলে ইন্টারনাল যদি দেখার চেষ্টা করি সম্ভবত অনেক ছোট দেখাচ্ছে। এইখানে আমরা যে রিটার্ন অন ইকুইটি যেটা আমরা বলি, আমরা তো অ্যাভারেজে 5% নিছি, এখানে প্রতি বছর বছর দেখায়। 2025 সালে সে কি করছে, 18% সে দিছে। 2024 সালে 17%-এর উপরে, 17%-এর উপরে 18। দেখেন যে কন্টিনিউয়াস, সে কখনো 15%-এর নিচে নামেই নেই। তার মানে কি, আপনি বুঝতেই পারতেছেন একটা কোম্পানির ফান্ডামেন্টাল কতটা ভালো হইলে সে তার টোটাল স্কোয়ারের মালিক যদি আপনার হন, প্রতি বছর আপনারা 17%-এর উপরে অন এভারেজে সে কি করছে, আপনারা লাভ দিছে। এরপরে যদি আপনি তার ঋণ নিয়ে যদি দেখেন, যেহেতু তার ঋণ সবচেয়ে কম, ঋণ মোটামুটি নাই বললেই চলে, তো এই ক্ষেত্রে তার আরওসিটা কিন্তু ধীরে ধীরে কমতেছে। কারণ হচ্ছে কি, তার কাছে হিউজ পরিমাণ টাকা, ক্যাশ টাকা আছে, যেটাকে আমরা বলি যে লিকুইড মানি আছে। এই টাকাটা সে এখন আর বিনিয়োগ করে নাই, বিনিয়োগ করার জায়গা খুঁজতেছে। যেটা আমরা জানি, সে দুবাইতে কি করবে, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাইছে, দুবাইতেও একটা কি করবে সে, ফার্মাসিউটিক্যাল এখানে ফ্যাক্টরি খুলবে। এটার জন্য সম্ভবত 200 মিলিয়নের মতো এই টাকাটা বাংলাদেশ থেকে আনার অনুমতি পাইছে। ওই জন্য টাকাটা সে জমা করে রাখছে, যখন সবকিছু শেষ হবে তখন সে নিয়ে আসবে। তো ওই জন্য তার আরওসিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যখনই সে এটা বিনিয়োগ করবে, আরওসি আবার অটোমেটিক বেড়ে যাবে, কারণ আপনি নগদ টাকা নিয়ে বসে আছেন। তাহলে এই রকম তথ্য আপনি পাওয়ার পরে যদি কোম্পানি চুজ করে বিনিয়োগ করেন, আপনি তো শান্তি মতো রাতে ঘুমাইতে পারবেন, আপনার তো টেনশন হওয়ার কারণ নাই। তার ইপিএসটাও যদি আমরা দেখি, 2020 সালের আগে দেখবো না, কারণ 2020-এর আগে সে প্রতিবারই শেয়ার বোনাস দিচ্ছে। 2021 থেকে আর কোনো শেয়ার বোনাস দেয় নাই। তখন তার ইপিএস ছিল 17 টাকা 99 পয়সা। তারপরের বছর হইল 20 টাকা 48, তারপরের বছর 21 টাকা 41, এরপরের বছর 23, গতবার ছিল 27। তার মানে আমরা যে ক্রাইটেরিয়া বললাম ধীরে ধীরে বাড়তেছে। তো এইরকম বাকি কোম্পানিগুলোতেও আপনি দেখেন ধীরে ধীরে বাড়তেছে কিনা। আশা করা যায় যে আগামী বছর মোটামুটি 33-এর মতো আসবে, না হলে 30 আসবে অন্তত। তাহলে এইরকম গ্রোথশীল কোম্পানিতে যখন আপনি বিনিয়োগ করবেন, দেখবেন যে কোম্পানির দামটা আজকে না বাড়ুক, 5 বছর পরে হইলেও বাড়তে কিন্তু বাধ্য। এরপরে শেয়ার প্রাইসটাও যদি আমরা দেখার চেষ্টা করি, যেখানে আমরা 2020 সালে পর্যন্ত দেখি, দেখেন 2019-এ ছিল কত, তার 235 টাকা, 20-এ আসে হইলো 164। আপনি বলবেন ভাই তার দামটা তো কমে গেছে, কিন্তু সে যে আপনাদের শেয়ার বোনাস দিল 7% করে, ওই বোনাসের 7% বোনাসটা তো মার্কেট প্রাইস থেকেই কর্তন হবে, অ্যাডজাস্ট হবে, তো ওই জন্যই তার দামটা কমছে। কিন্তু 2021 থেকে 2025 এগুলাতে সে কোনো শেয়ার বোনাস দেয় নাই। 2021 সালেও দেখেন 15 টাকা, 215 টাকা দিয়ে, এটা আমরা, এই হিসাবটা হচ্ছে তাদের অ্যানুয়াল হিসাব। 2021 সালেও 15 ছিল, 2022 সালেও 216, 2023 সালেও 209, 2024 সালে 210, আর এই 2025 সালে তাদের রিপোর্ট তৈরি করার পর্যন্ত ছিল 208 টাকা। তাইলে গত 5 বছরে যারা বিনিয়োগ করছেন তাদের কিন্তু ক্যাপিটাল গেইন কিন্তু হয় নাই, তারা কোনো শেয়ার বোনাসও পান নাই। শুধু তাদের লাভটা কি হয়েছে, শেয়ার প্রতি তাদের ডিভিডেন্ডটা বাড়ছে, শেয়ার প্রতি ইনকামটা বাড়ছে। এখন যদি আপনি রাগান্বিত হয়ে আজকে বিক্রি করে বাইরে হয়ে যান যে ভাই 5 বছর ছিলাম তেমন লাভ পাইলাম না, আগামী 5 বছরে তার শেয়ারের দামটা যদি বাড়ে, তখন আপনি দুঃখটা প্রকাশ করবেন কার কাছে? তো এই জন্য ভালো কোম্পানি কিনে দেখতে হবে যে তার সব ঠিক আছে কিনা। যদি গ্রোথ ঠিক থাকে, কোম্পানি আরো বাড়তেছে, শেয়ারের দাম না বাড়ুক আপনার জন্য ভালো। কারণ দেখেন শেয়ারের দাম যদি এভাবে বাড়তেই থাকতো, আজকে আপনি 600 টাকা দিয়ে কিনতে পারতেন? জীবনেও পারতেন না। ওই দামটা কম আছে বলেই তো আপনার জন্য সুযোগ, আপনি কিনতে পারতেছেন। না হলে অন্য কোম্পানি যে হারে দাম বাড়ছে, স্কোয়ারের দাম হওয়া উচিত ছিল তার প্রাইস অনুযায়ী 600 টাকা। এখন অনেকেই আরেকটা যেটা প্রশ্ন করেন যে ভাই ইন্টেন্সিক ভ্যালু, অবহিত মূল্যটা কি? ওইটা একটা আপেক্ষিক জিনিস, ওইটা আর কি নাই। যেমন আপনি একটা মেয়ে দেখতে গেলে, মেয়ে সুন্দর, আপনি সৌন্দর্য দেখে বিয়ে করছেন, আপনার কাছে সৌন্দর্যটাই মেন। কারো কাছে মেয়ে শ্যামলা, সে সরকারি চাকরি করে, তার কাছে চাকরিটাই মেন। কারো কাছে মেয়ে উঁচা লম্বা, বংশ ভালো, ওইটাই মেন, টাকা পয়সা নাই, ওইটা তার কাছে মেইন না। তো যত প্রকার ভ্যালুয়েশন পদ্ধতি আছে ওইগুলো এক একটা জিনিসের উপর নির্ভর করে হয়। কেউ বলতে পারবে না 100% জিনিসটার দাম প্রকৃত অর্থে কত, সবাই জাস্ট অ্যাজাম্পশন করে যে এত হওয়া দরকার। তো ওই জন্য আপনি যেটা করবেন, আপনি গ্রোথ ঠিক থাকলে, ইপিএস বৃদ্ধি পাইলে,
আপনি শেয়ার সংখ্যা বাড়াবেন, আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এইভাবে যদি আপনি শেয়ার বাজারে থাকতে পারেন, আশা করি যে অবশ্যই অবশ্যই সফলকাম হবেন। যেমন এইখানে আমাদের যদি কেউ 2000 সালে যদি স্কয়ার ফার্মাতে বিনিয়োগ করতো, এর আগেও আমরা যেটা দেখাইছি, যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন, আজকে আপনার কাছে শেয়ার সংখ্যা থাকতো কত, মোটামুটি যদি আমরা এখানে দেখি প্রায় 44,520টা শেয়ার থাকতো। আর এতদিনে প্রায় আমরা যদি হিসাব করি 33 লাখ টাকার মতো আপনি ডিভিডেন্ডই পাইতেন গত 25 বছরে। তাহলে দীর্ঘমেয়াদে একটা ভালো কোম্পানি থাকা, সাথে থাকার সুবিধা হচ্ছে এটা। আর এখন যদি আপনি এই 44,520 এই যে 20টা শেয়ারকে যদি আপনি বিক্রি করতে চান, আপনি করেন 215 টাকা দিয়ে গুণন দেন, দেখেন কত হয়। দেখবেন যে আপনার প্রায় মোটামুটি 90 লাখ টাকার উপরে হবে। তো তাহলে ভালো কোম্পানি আপনারা কি করবে, দীর্ঘমেয়াদে সে লাভ দিবেই দিবে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে স্বল্প মেয়াদে কোম্পানির দাম কমলো না বাড়লো, এগুলাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কিচ্ছু যায় আসে না, আপনারও কিচ্ছু যায় আসবে না।